মীরা, আরে ও মীরা, কোথায় মরে গেলে? কুণালের রাগান্বিত কণ্ঠস্বর যেই না ঘরের মধ্যে প্রতিধ্বনিত হল, রান্নাঘরে সবজি কাটতে থাকা মীরার হাত এমন কেঁপে উঠল যে খুন্তিটাও পড়ে গেল। বুকটা যেন ছিঁড়ে বাইরে বেরিয়ে আসতে চাইছিল। সে তাড়াহুড়ো করে গ্যাস বন্ধ করল এবং আঁচল দিয়ে হাত মুছে অপ্রস্তুতের মতো রান্নাঘর থেকে বাইরের দিকে ছুটল। সে সবেমাত্র হলঘরে পা রাখতে যাচ্ছিল, কুণালের রাগ আবার বর্ষণ হল। মীরা, তুমি কি কালা হয়ে গেছ? জি, কি হয়েছে? কি হয়েছে? আরে এই কেমন জঘন্য চা বানিয়েছ? একটা ভালো চাও বানাতে পারো না? কিন্তু আমি তো সেইভাবেই বানিয়েছিলাম যেমন আপনি রোজ খান, মীরা ধীরে ধীরে বলল। চুপ, কুণাল উঠে দাঁড়াল। যখন আমি বলছি যে এটা বেস্বাদ, তার মানে এটা বেস্বাদ। আমার সাথে তর্ক করো? কুণাল মীরার কাছে এগিয়ে এলো। 7 বছর হয়ে গেল বিয়ের, আর এখনও তুমি একটা ভালো চা বানাতে পারো না? তুমি কোনো কাজেরই না। চিৎকার করতে করতে কুণাল গরম চায়ের পুরো পেয়ালাটি মীরার বাহুতে ঢেলে দিল। আহ! মীরার চিৎকার বেরিয়ে এলো। বাহুতে গরম চা পড়ার ফলে যে ব্যথা হচ্ছিল তার শব্দে বর্ণনা করা অসম্ভব। তার বাহু লাল হয়ে গেল, ফোস্কা পড়তে শুরু করল। ঘরের দরজায় দাঁড়িয়ে থাকা 5 বছরের রিয়া যখন তার মায়ের চিৎকার শুনল, সে ভয়ে চোখ দুটো শক্ত করে বন্ধ করে নিল। চুপ, একদম চুপ। যদি মুখ থেকে আওয়াজ বের হয় তো জিভ টেনে ছিঁড়ে ফেলব। কুণাল তার ভারী হাত দিয়ে মীরার মুখ চেপে ধরে তাকে দেওয়ালের দিকে ধাক্কা মারল। এবার যাও, আবার বানাও। আর এবার যদি চায়ে কোনো কমতি হয় তো এই পেয়ালাটাই তোমার মুখে ছুঁড়ে মারব, বুঝেছ? ভয় আর যন্ত্রণায় কাঁপতে থাকা মীরা টলতে টলতে রান্নাঘরে গেল। সে তার গরম চায়ের ঝলসে যাওয়া অবশ হতে থাকা বাহুটিকে কলের জলের নিচে ধরল। ঠান্ডা জলে জ্বালাটা কিছুটা কমল, কিন্তু আত্মার মধ্যে যে আগুন জ্বলছিল তা আরও বেড়ে গেল। সে কাঁপতে থাকা হাতে আবার চা বানাল এবং ভীত সন্ত্রস্ত হৃদয়ের সাথে চুপচাপ চায়ের পেয়ালাটি তার সামনে রেখে আবার রান্নাঘরে ফিরে এলো। হঠাৎ তার একটি খেয়াল এলো। কুণাল চা পান করতে করতে হলঘরে টিভি দেখছিল। আওয়াজ জোরে ছিল। হয়তো এটাই বাপের বাড়িতে কথা বলার সঠিক সুযোগ। মীরা তার ফোন বের করল। হাত কাঁপছিল। নাম্বার ডায়াল করল। 2-3টি রিং যাওয়ার পর তার ছোট বোন স্বাতীর আওয়াজ এলো। হ্যালো দিদি, কেমন আছো? এত রাতে কেন মনে পড়ল? স্বাতীর গলা শোনা গেল। সব ঠিক আছে তো? সাথী, মায়ের সাথে কথা বলিয়ে দে। মীরার গলা কাঁপছিল। দিদি, তুমি কাঁদছ? জিজাজি কি আবার কিছু বলেছেন? স্বাতী জিজ্ঞেস করল। তুই শুধু মাকে ফোন দে, জলদি, মীরা ভারাক্রান্ত গলায় বলল। হ্যাঁ দিদি, 1 মিনিট দাঁড়াও। মা, দিদির ফোন এসেছে, জলদি এসো। কয়েক মুহূর্ত পরে মায়ের কণ্ঠস্বর শোনা গেল। হ্যালো মীরা বেটা, কি ব্যাপার? মা, মা, আমাকে তোমাকে কিছু বলতে হবে। মীরার কথা তখনও অসম্পূর্ণই ছিল যে হঠাৎ সে তার পিঠের পেছনে কারো উপস্থিতির আভাস পেল। একটা তীব্র শিহরণ তার মেরুদণ্ডে বয়ে গেল। ভয়ে ভয়ে সে ধীরে ধীরে পেছনে ফিরে তাকাল। রান্নাঘরের চৌকাঠে কোণাল দাঁড়িয়েছিল। দরজার সাথে হেলান দিয়ে বুকে হাত বেঁধে সে তাকে দেখছিল। তার চোখে সেই শয়তানি চকমক ছিল যা মীরাকে ভেতর পর্যন্ত কাঁপিয়ে দিত। সে সেখানে কতক্ষণ ধরে ছিল, সে কি শুনেছে, মীরার কোনো আন্দাজ ছিল না। সে ঝট করে ফোনটা কেটে দিল। ওটার রং নাম্বার ছিল। মীরা তোতলাতে তোতলাতে বলল, রং নাম্বার? কুণাল 1 পা এগিয়ে এলো। আচ্ছা, তো তুমি রং নাম্বারে কেঁদে কেঁদে কথা বলো? না, আমি তো শুধু ফোন এদিকে দাও। কুণাল তার হাত এগিয়ে দিল। কুণাল প্লিজ, আমি বললাম ফোন দাও। কুণাল তার হাত ধরল এবং ফোনটা ছিনিয়ে নিল। আর ঠিক সেই মুহূর্তে ফোন বেজে উঠল। স্ক্রিনে নাম ছিল মা। কুণাল মীরার দিকে তাকালো। তার চোখে এখন রাগ নয়, আগুনের ফুলকি ছিল। এটা রং নাম্বার ছিল? তুমি তোমার মায়ের কাছে আমার নামে অভিযোগ করছিল? মীরা পিছিয়ে গেল। না, আমি শুধু। কুণাল ফোন তুলল। হ্যালো মাম্মিজি। তার কণ্ঠে ছিল কৃত্রিম মিষ্টিতা। জি, মীরা একদম ঠিক আছে। হ্যাঁ, এখনই দিচ্ছি ওকে। সে ফোনটা মীরার দিকে বাড়ালো। মীরা কাঁপতে থাকা হাতে ফোনটা নিল। বেটা মীরা, কি ব্যাপার? তুমি ঠিক আছো? তোমাকে ঘাবড়ানো মনে হচ্ছিল। মীরা কুণালের দিকে তাকালো। সে সেখানেই দাঁড়িয়েছিল, একদম কাছে, প্রতিটি শব্দ শুনছিল। হ্যাঁ মা, আমি একদম ঠিক আছি, এমনিই ফোন করেছিলাম। আচ্ছা মা, আমার কাজ আছে, পরে কথা বলছি। কিন্তু বেটা, পরে। মা, এখন রাখছি, বলে মীরা ফোনটা কেটে দিল। কয়েক সেকেন্ড নীরবতা বিরাজ করল। ভয়ঙ্কর নীরবতা। আর তারপর মীরার গালে সুজোরে একটি চড় পড়ল। আমার থেকে লুকিয়ে বাপের বাড়ির লোকের সাথে কথা বলবে? আর একটা চড়। আমার বিরুদ্ধে অভিযোগ করবে? সে মীরার চুল ধরল এবং টানল। নিজেকে কি মনে করো তুমি? মীরা চিৎকার করতে চেয়েছিল, কিন্তু সে জানত কেউ তার সাহায্যে আসবে না। তার শাশুড়ি তো এই দৃশ্য দেখে খুশিই হবেন এবং তার অসুস্থ ও অসহায় শ্বশুর চাইলেও কিছু করতে পারবেন না। কুণাল তাকে দেওয়ালের দিকে ধাক্কা মারল। মীরার মাথা দেওয়ালে ধাক্কা খেল। যন্ত্রণার কারণে সে চিৎকার করে উঠল এবং ফুপিয়ে কেঁদে উঠল। আর শোনো, কুণাল তার কবজি ধরল।
এবং ফোনটি তার হাত থেকে ছিনিয়ে নিল। আবার বাপের বাড়িতে কিছু জানানোর চেষ্টা করলে আমি তোমার সেই অবস্থা করব যে কিছু বলার যোগ্য থাকবে না, বুঝেছ? মীরা মাথা নাড়াল। বলো, বুঝেছ কিনা? বুঝেছি। মীরার কণ্ঠস্বর কোনো মতে বেরিয়ে এলো। কুণাল তাকে ছেড়ে দিয়ে হল ঘরে চলে গেল। মীরা মেঝেতে বসে পড়ল, দেওয়ালের সাথে হেলান দিয়ে। তার গালে হাতের ছাপ ছিল, বাহু ঝলসে গিয়েছিল, মাথায় যন্ত্রণা হচ্ছিল। কুণাল সেখান থেকে চলে যাওয়ার পরে দরজার পেছন থেকে তার ভয় পাওয়া মেয়ে রিয়া ছুটে এসে তার মায়ের কাছে এলো। সেই ছোট্ট মেয়েটি থরথর করে কাঁপছিল। তার বড় বড় চোখে এক গভীর অনবদ্য ভয় ছিল। সে এসে তার মায়ের পায়ে জড়িয়ে ধরল এবং ভুপিয়ে ভুপিয়ে কাঁদতে লাগল। মীরা তার ব্যথা ভুলে গেল। সে হাঁটু গেড়ে বসল এবং তার মেয়েকে বুকে জড়িয়ে নিল। কিছু হয়নি আমার সোনা, কিছু না, সে তার কাঁপতে থাকা কণ্ঠে বলল। মাম্মা ঠিক আছে, দেখো, একদম ঠিক আছে। কিন্তু তার চোখ থেকে অশ্রু রিয়ার চুলের উপর ঝরে পড়ছিল, যা তার মিথ্যা সান্ত্বনার সাক্ষ্য দিচ্ছিল। সে মেয়েকে শান্ত করল এবং তারপর নিজের আঘাত উপেক্ষা করে রাতের খাবারের প্রস্তুতিতে লেগে গেল। জ্বলে যাওয়া বাহু দিয়ে রুটি সেকা এক শাস্তির মতো ছিল। প্রতিটি নড়াচড়ায় তার ত্বক টানটান হচ্ছিল এবং একটি তীব্র ব্যথার ঢেউ তার পুরো শরীরে ছুটে যাচ্ছিল। খাবার বানানোর পর সে সবাইকে খাবার পরিবেশন করল। যখন সে তার অসহায় পক্ষাঘাতগ্রস্ত শ্বশুরকে তার ঘরে খাবার দিতে গেল, দরজায় তার শাশুড়ি কমলা দাঁড়িয়েছিল, যার চোখে তার ছেলের কাজের জন্য এক গভীর নিষ্ঠুর সন্তুষ্টি ছিল এবং ঠোঁটে বিজয়ের হাসি ছিল। মীরা চোখ নিচু করে ভেতরে চলে গেল। হুইলচেয়ারে বসে থাকা তার শ্বশুর রামনাথজির চোখে অসহায়তার জল ছিল। যেই মীরা তাকে খাবার দেবার জন্য তার হাত এগিয়ে দিল, তার চোখ মীরার ঝলসে যাওয়া লাল বাহুর উপর পড়ল। এক মুহূর্তের জন্য তার বুড়ো চোখে এক ভয়ানক যন্ত্রণা ফুটে উঠল। তার পুরো শরীর এক অসহায় রাগে কেঁপে উঠল। মুখ দিয়ে কিছু অস্পষ্ট শব্দ বেরোল এবং চোখ থেকে অশ্রুর ধারা বইতে শুরু করল। সবাই খাবার খেয়ে নিল। যখন মীরা বাসন তোলার জন্য ভেতরে গেল, তার শাশুড়ি সম্ভবত বাথরুমে গিয়েছিলেন। তখনই শ্বশুরজি তার হুইলচেয়ার থেকে খুব ধীরে ধীরে মীরাকে ইশারা করলেন। মীরা ভয় পেয়ে গেল। তার মনে হলো কুণাল বা শাশুড়ি না দেখে ফেলেন। সে ঘাবড়ে গিয়ে তার কাছে গেল। শ্বশুরজি তার কাঁপতে থাকা নিষ্প্রাণ হাতটি অনেক কষ্টে তুললেন এবং তার মুঠির মধ্যে চেপে রাখা কাগজের একটি ছোট ভাঁজ করা কুকরো মীরার হাতের তালুতে রেখে দিলেন। এই সব কিছু এক মুহূর্তে হলো। মীরা দ্রুত সেই কাগজটি তার শাড়ির আঁচলে লুকিয়ে দিল। মীরা তার ঘরে এলো এবং ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। তার হৃৎপিণ্ড জোরে জোরে ধরফর করছিল। সে কাঁপতে থাকা হাতে আঁচলে লুকানো চিরকুটটি বের করল এবং খুলল। চিরকুটে একজন বুড়ো, অসহায়, কাঁপতে থাকা হাতের ভাঙা ছড়ানো অক্ষরে শুধু দুটো লাইন লেখা ছিল, পালিয়ে যাও, এই রাক্ষস তোমাকে মেরে ফেলবে। মীরা সেই শব্দগুলোর দিকে তাকিয়ে রইল। তার শ্বশুর কথা বলতে পারতেন না, হাঁটতে পারতেন না, কিন্তু নিজের ছেলের সব আসল রূপ জানতেন। মীরা আয়নায় নিজেকে দেখল, ফোলা মুখ, চোখে জল, ঝলসে যাওয়া বাহু। আর হঠাৎ তার রাগ হল নিজের ওপর। 7 বছর ধরে এইসব চলছিল। কতদিন সে এইভাবে বাঁচবে? সে আয়নায় নিজেকে দেখল, ফোলা চোখ, বিষণ্ণ মুখ, কোথাও কুণালের ধরার নীল দাগ, কোথাও পোড়ার চিহ্ন। এটা কি আমি? সে নিজেকে জিজ্ঞেস করল। মীরার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আজ সে বুঝতে পারল যে সহ্য করাটাই তার সবচেয়ে বড় ভুল ছিল। সহ্য করলে অত্যাচারী আরও শক্তিশালী হয়। যখন কুণাল ঘুমিয়ে পড়ল, মীরা চুপি চুপি কুণালের পাশে রাখা মোবাইলটা নিল এবং বাথরুমে গিয়ে পুলিশ স্টেশনে ফোন করল। কিছুক্ষণ পরে পুলিশের গাড়ির সাইরেন শোনা যেতেই মীরার শাশুড়ি কমলা দেবীর মুখের রং উড়ে গেল। কুণালও হতভম্ব হয়ে বাইরে এলো। মীরা সাহস করে দরজা খুলল। মহিলা কনস্টেবল তার মুখ এবং বাহুর আঘাতগুলো দেখলেন। মীরা কাঁদতে কাঁদতে তার 7 বছরের কষ্টের কথা বর্ণনা করল। এফআইআর নথিভুক্ত হল এবং পুলিশ মীরা, কুণাল এবং তার মাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেল। পরের দিনই কুণাল জামিনে বাইরে চলে এলো। সে রাগে অগ্নিশর্মা ছিল, কিন্তু মীরাও হার মানল না। সে তার সন্তানদের নিয়ে তার বাবা মায়ের বাড়িতে আশ্রয় নিয়েছিল। মামলা আদালতে উঠল। একজন মহিলা আইনজীবী অদিতি মেহতা তার মামলা লড়ছিলেন। অদিতি একটি এনজিওর সাথে কাজ করতেন এবং এমন মামলা বিনামূল্যে লড়তেন। আর কুণাল নিয়োগ করেছিল শহরের সবচেয়ে দামি ও চালাক উকিলকে, যিনি হয়তো কোনোদিনই কোনো কেস হারেননি। প্রথম শুনানির দিন মীরা আদালতের সিঁড়ি দিয়ে ওঠার সময় ভয় পাচ্ছিল, কিন্তু তার কাছে প্রমাণ ছিল, মেডিকেল রিপোর্ট, শরীরের ক্ষত, প্রতিবেশীদের সাক্ষ্য। কুণাল তার উকিল অরবিন্দ মালহোত্রা এবং তার মা কমলার সাথে প্রবেশ করল। মীরা যখন তাকে দেখল, এক মুহূর্তের জন্য তার নিজের চোখকে বিশ্বাস হল না। এই সেই কুণাল ছিল না যে বাড়িতে মদ খেয়ে তার ওপর পশুর মতো ঝাঁপিয়ে পড়ত, যার চোখে লালসা আর পাশবিকতা নাচত। আজ সে সাদা পাঞ্জাবি পায়জামা পরেছিল, কপালে চন্দনের টিকা ছিল এবং মুখে এমন এক সারল্য ও গভীর শান্তির ভাব ছিল যে দেখে যে কেউ প্রতারিত হতে পারত।
তাকে একজন হিংস্র স্বামী নয়, বরং কোনো ঈশ্বরকে মানা একজন নেকদিল মানুষ মনে হচ্ছিল। মীরা বুঝতে পারল এটা শুধু নাটক নয়, এটা যুদ্ধের প্রস্তুতি ছিল, যেখানে তার প্রথম এবং সবচেয়ে শক্তিশালী অস্ত্র ছিল ভণ্ডামি। মামলার শুনানি শুরু হল। প্রথমে অদিতি তার কথা রাখলেন। বিচারক মহোদয়, আমার মক্কেলকে তার স্বামী এবং শাশুড়ি যৌতুকের জন্য নির্যাতন করেছে। 7 বছর ধরে তাকে এমন শারীরিক ও মানসিক যন্ত্রণা দেওয়া হয়েছে যা শুনলে যে কারো বুক কেঁপে উঠবে। তাই আদালতের কাছে অনুরোধ, আমার মক্কেল মীরাকে ডিভোর্স দেওয়া হোক এবং সেই সাথে তার ও তার সন্তানদের ভরণ পোষণের জন্য খোরপোষও দেওয়া হোক। অবজেকশন জজ সাহেব, কুণালের উকিল উঠে দাঁড়াল। এইসব ভিত্তিহীন অভিযোগ। কিন্তু জজ সাহেব বললেন যে তিনি মীরার মুখ থেকে তার দুঃখের কাহিনী জানতে চান। মীরা সাহস সঞ্চয় করে তার ওপর ঘটে যাওয়া প্রতিটি অত্যাচারের গল্প শোনাতে শুরু করল। তখন চোখের সামনে সেই সব দৃশ্য কোনো সিনেমার রিলের মতো ঘুরতে লাগল। 7 বছর আগে যখন মীরা কুণালের সাথে প্রথমবার দেখা করেছিল, তখন তার মনে হয়েছিল যেন ভগবান তার সব প্রার্থনা শুনেছেন। কুণাল একটি নামকরা কোম্পানির সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল, উচ্চশিক্ষিত, ভদ্র এবং এত হাসিখুশি যে কেউ তার সাথে দেখা করে তার প্রশংসা না করে থাকতে পারত না। বিয়ের আগের সাক্ষাৎগুলোতে সে কখনোই তার কণ্ঠস্বর উঁচু করেনি, কখনো কোনো ভুল কথা বলেনি। মীরা নিজেও একটি স্কুলের শিক্ষিকা ছিল, তার নিজের স্বপ্ন ছিল, নিজের একটি পরিচয় ছিল। তার মনে হয়েছিল কুণাল সেই মানুষ যে তার স্বপ্নগুলোকে উড়ান দেবে, তার পরিচয়ের সম্মান করবে। বিয়ের প্রস্তুতি খুব ধুমধাম করে হয়েছিল। মীরার বাবা, যিনি একজন সরকারি কেরানির পদ থেকে অবসর নিয়েছিলেন, তিনি তার জীবনের সঞ্চয় মেয়ের বিয়েতে লাগিয়ে দিয়েছিলেন। তিনি তার সামর্থ্যের চেয়েও বেশি যৌতুক দিয়েছিলেন। কুণালের পরিবার কখনোই সরাসরি কিছু চায়নি, কিন্তু মীরার বাবা সবসময় বলতেন, মেয়ের বিয়ে, কোনো কমতি যেন না থাকে। কন্যাদাসানের সময় যখন মীরার হাত কুণালের হাতে তুলে দেওয়া হয়েছিল, সেই স্পর্শ মীরাকে এক নিরাপত্তার অনুভূতি দিয়েছিল। কিন্তু সেই সরল মেয়েটি কি জানত যে জীবনের আসল পরীক্ষা তো এখনও শুরুই হয়নি? বিয়ের 3 মাস পরেই কুণালের মা বললেন, তোমার বাবা তো ওয়াদা করেছিলেন যে বিয়ের পরে একটি ফ্ল্যাটও কিনে দেবেন, কিন্তু বিয়ের পরে তো এই কথা ভুলেই গেছেন। মীরা অবাক হয়ে গেল, এমন কোনো কথা তার জানা ছিল না। সে বলল, মাম্মিজি, বাবা তো তার সমস্ত সঞ্চয় আমার বিয়েতে লাগিয়ে দিয়েছেন, আর আপনারা তো বলেছিলেন যে আপনাদের কোনো যৌতুক চাই না, তাহলে এই ফ্ল্যাটের কথা কোথা থেকে এলো? ঠিক সেই সময় কুণাল প্রথমবার তার উপর হাত তুলল, একটা চড়। মীরার চোখে জল এসে গেল, কিন্তু কুণাল বলল, আমার মায়ের সাথে তর্ক করবে? জানো না বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়? মীরা তার গালে হাত রেখে ভাবল, হয়তো এটা তারই ভুল ছিল, হয়তো তার আরও বুদ্ধিমানের মতো কথা বলা উচিত ছিল। সে বাপের বাড়িকে ফোন করল না, কারণ সে তার বাবা মাকে চিন্তিত করতে চায়নি। মাস পেরোতে লাগল এবং দাবি বাড়তে লাগল। কুণালের মা প্রতি সপ্তাহে কিছু না কিছু নতুন চাইতেন। শর্মাজি তার বৌমার জন্য গাড়ি কিনেছেন, মেহতাজির ছেলেকে শ্বশুর ব্যবসায় পার্টনার করে নিয়েছেন। আমাদের কুণাল এত রোজগার করে, কিন্তু তোমার বাবা কি দিয়েছে? মীরা চুপ থাকল। সে জানত তার বাবা যা কিছু ছিল সব দিয়েছেন, তবুও এই বাড়িতে কারও সন্তুষ্টি ছিল না। শুরুতে তার মনে হয়েছিল যে ভালোবাসা ও বোঝাপড়ার মাধ্যমে সব ঠিক হয়ে যাবে, কিন্তু এখানে তো ভালোবাসা ছিলই না, শুধু দাবি ছিল, শুধু লালসা ছিল। কুণালের আচরণ আরও খারাপ হতে লাগল। সে প্রায় গভীর রাতে মদ খেয়ে বাড়ি ফিরত এবং মীরার ওপর রাগ দেখাত। তোমার বাবা আমাদের বোকা বানিয়েছে, সে চিৎকার করত। কোথায় সেই টাকা যা দেওয়ার ছিল? আর তারপর মারপিট শুরু হয়ে যেত। মীরার পিঠে, বাহুতে, কখনো কখনো মুখেও দাগ পড়তে লাগল। সে এখন সবসময় ফুল স্লিভসের পোশাক পরত, যাতে দুনিয়া জানতে না পারে তার সাথে কি হচ্ছে। সবচেয়ে খারাপ ছিল যে বাড়িতে তার কেউ সঙ্গী ছিল না। শাশুড়ি তো খুশি হতেন যখন কুণাল তাকে মারত। শুধু হুইল চেয়ারে বসে থাকা শ্বশুরের চোখে ব্যথা দেখা যেত, কিন্তু তিনি তার অসুস্থতার কারণে কিছু করতে পারতেন না। বাকি সবাই যেন মীরার ব্যথা দেখতেই চাইত না। 1 বছর পর একদিন মীরা জানতে পারল যে সে গর্ভবতী। সেই মুহূর্তে তার মনে হল হয়তো এখন তার জীবনে কিছু পরিবর্তন আসবে। সে অনেক আশা নিয়ে কুণালকে এই খবর দিল, কিন্তু তখনই কুণালের কথা তার হৃদয়কে কাঁপিয়ে দিল। যদি মেয়ে হয় তো আমরা তাকে রাখব না। মীরার কানে যেন বাজ পড়ল। গর্ভাবস্থায় মীরা কোনো বিশ্রাম পায়নি। তাকে সকাল থেকে রাত পর্যন্ত বাড়ির সমস্ত কাজ করতে হতো। ভারী জিনিস তোলা, ঝাড়ু মোছা করা, কাপড় কাচা। শাশুড়ি বলতো, গর্ভবতী তো কি হয়েছে, আমরা তো খেতে কাজ করেছি। কেউ ভাবত না যে তার বিশ্রামের প্রয়োজন। 5 মাসের গর্ভাবস্থায় এক রাতে মীরার হঠাৎ তীব্র পেট ব্যথা শুরু হলো। ব্যথা এতটাই ছিল যে সে চিৎকার করে উঠল। কুণাল সেই সময় বাড়িতে ছিল না। ঘাবড়ে যাওয়া মীরা শাশুড়িকে ডাকল, কিন্তু তিনি ঘর থেকেই জবাব দিলেন, সকালে দেখব, রাতে কোথায় যাব? মীরা বুঝতে পারছিল না কি করবে। সে প্রতিবেশিনী সুধা আন্টি সাহায্য নিল এবং কোনোমতে হাসপাতালে পৌঁছাল।
ডাক্তার পরীক্ষা করার পরে গম্ভীর মুখে বললেন, আপনার মিসক্যারেজ হয়ে গেছে। আপনি কি খুব বেশি পরিশ্রম করছিলেন? এই অবস্থায় শরীরের ভালো খাবারের সাথে বিশ্রামের প্রয়োজন হয়। মীরা কোনো জবাব দিল না, শুধু কাঁদতে থাকল। তার স্বপ্ন, তার আশা সবকিছু শেষ হয়ে গিয়েছিল। হাসপাতাল থেকে ফিরে এসে মীরা ভেবেছিল যে কুণাল তাকে সান্ত্বনা দেবে, একটু সাহস দেবে। কিন্তু কুণালের যেন তার প্রতি কোনো আগ্রহই ছিল না। সে তার মাকে ফোন করল, তো মা বললেন, বেটা একটু ধৈর্য ধরো, বিয়েতে সমস্যা তো আসেই, কুণাল বুঝে যাবে। কিন্তু বোঝাপড়া কোথায় আসার ছিল। কুণালের আচরণ আরও খারাপ হতে লাগল। একবার নেশার ঘোরে এসে গরম চিমটা তুলে মীরার হাতে ছেঁকা দিয়ে দিল। মীরা চিৎকার করে উঠল, কিন্তু কেউ তার সাহায্য করল না। মিসক্যারেজের 1 মাস পর যখন মীরা আবার কাজে যাওয়ার কথা ভাবল, সে সেই ঘরের দম বন্ধ করা পরিবেশ থেকে বাইরে বেরোতে চাইছিল, যদিও অল্প সময়ের জন্য হলেও। সে ফোনে স্কুলের প্রিন্সিপালের সাথে কথাও বলেছিল। কুণাল বাড়িতে আসার পরে মীরা তাকে উৎসাহের সাথে জানাল, কুণাল, আমি স্কুলে আবার চাকরি পেয়েছি। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই কুণাল তার গালে চড় মারল। তুমি চাকরি করবে? আমার বউ বাইরে কাজ করবে? লোকে কি বলবে যে আমি আমার বউকে পালতে পারি না? আর সারাদিন বাইরে থাকলে ঘরের কাজ কে করবে? কিন্তু আমারও তো টাকার দরকার। মীরা বোঝানোর চেষ্টা করল, কিন্তু কুণাল তার চুল ধরে টেনে দেওয়ালের দিকে নিয়ে গেল। কি, আমি তোমাকে পালতে পারি না? বলো। সে মীরাকে দেওয়ালের দিকে জোরে ধাক্কা মারল। মীরার মাথা দেওয়ালে ধাক্কা খেল। তার কপাল থেকে রক্ত বেরোতে লাগল। এবার মীরা তার ভাগ্যের কাছে আত্মসমর্পণ করেছিল। 1 বছর কেটে গেল। মীরার জীবন একই কষ্টের পুনরাবৃত্তি হয়ে গিয়েছিল। প্রতিদিন সেই মারপিট, সেই অপমান, সেই ভয়। কিন্তু একদিন সে আবার জানতে পারল যে সে গর্ভবতী। এবার মীরা কাউকে বলল না। আগের বারের ব্যথা এখনও তাজা ছিল। সে চুপচাপ নিজের যত্ন নেওয়া শুরু করল। যখন বাড়িতে কেউ থাকত না, সে একটু বিশ্রাম নিত। ভারী জিনিস তোলা এড়িয়ে চলত। খাবারে যা কিছু পুষ্টিকর পেত লুকিয়ে খেয়ে নিত। কিন্তু 3 মাস পর যখন তার পেট দেখা যেতে লাগল, তখন ব্যাপারটা আর লুকানো গেল না। কুণালের মা সঙ্গে সঙ্গে তাকে ডাক্তারের কাছে পাঠালেন এবং সোনোগ্রাফি করানো হলো। রিপোর্ট এলো মেয়ে। বাড়ি ফিরতেই শাশুড়ি স্পষ্ট বলে দিলেন, এটাকে গর্ভপাত করিয়ে দাও, আমাদের মেয়ে চাই না, একটা বোঝা আরও বাড়বে। কিন্তু মীরা মনে মনে স্থির করেছিল যে এবার সে তার সন্তানকে বাঁচাবে, যা কিছু হোক না কেন। না, সে প্রথমবার দৃঢ়তার সাথে বলল, এটা আমার মেয়ে, আমি একে নষ্ট করব না। কুণাল সেদিন সন্ধ্যায় বাড়ি এলো, তো তার মা সব কথা বলে দিলেন। কুণালের মুখ রাগে লাল হয়ে গেল। তুমি আমার মায়ের কথা মানতে অস্বীকার করেছ। সে মীরার বাহু শক্ত করে ধরল। তুমি কে সিদ্ধান্ত নেওয়ার? কুণাল, এটা আমাদের সন্তান। মীরা কাঁদতে কাঁদতে বলল, আমাদের? কুণাল তার গালে সজোরে চড় মারল। এটা মেয়ে, আর আমাদের মেয়ে চাই না। সে আবার মারল, আর তারপর মীরা মেঝেতে পড়ে গেল। কুণাল তাকে লাথি মারল। মীরা জোরে চিৎকার করল। এত অত্যাচার দেখে শ্বশুরজি তার হুইল চেয়ার জোরে ঝাঁকালেন, কিন্তু কেউ এলো না। তার মুখ থেকে কেবল অস্পষ্ট আওয়াজ বেরোল। তিনি কাঁদতেই থাকলেন, কিন্তু কিছু করতে পারলেন না। 3 দিন পর্যন্ত পুরো শরীর ব্যথা করতে থাকল। ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করানো হলো। বাচ্চা ঠিক ছিল। মীরা স্বস্তির নিঃশ্বাস নিল। 9 মাস পর যখন মীরার প্রসব ব্যথা শুরু হলো, কুণাল বাড়িতে ছিল না। শাশুড়ি বললেন, একাই যাও হাসপাতালে, আমরা যাব না। মীরা একটা অটো ধরল এবং একাই হাসপাতালে পৌঁছাল। প্রসব বেদনার কষ্ট অসহনীয় ছিল, কিন্তু তার কাছে স্বামীর অবলম্বনও ছিল না। অন্য মহিলাদের সাথে তাদের স্বামী, মা, শাশুড়ি সবাই ছিল, কিন্তু মীরা একদম একা ছিল। যদিও মীরার ফোন করার কিছুক্ষণ পর তার মা তার কাছে পৌঁছে গিয়েছিলেন। যখন বাচ্চা জন্ম নিল, নার্স তাকে মীরার কোলে রাখল। সে ছোট্ট আর নিষ্পাপ ছিল। মীরা তাকে বুকে জড়িয়ে ধরল এবং ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। মীরা তার মেয়ের কাছে ওয়াদা করল, তোমাকে সেই সব দেব যা আমি পাইনি, ভালোবাসা, সম্মান, স্বাধীনতা। সেই ছোট্ট প্রাণটির মধ্যে মীরা এক নতুন আশ্রয় খুঁজে পেয়েছিল। এখন সে শুধু নিজের জন্য নয়, তার মেয়ের জন্যও বাঁচতে চাইছিল। 2 দিন পর যখন মীরা তার মেয়েকে নিয়ে বাড়ি এলো, শাশুড়ি মুখ ফিরিয়ে নিলেন। কুণাল বাচ্চাটিকে একবারও দেখল না। মীরা চুপচাপ নিজের ঘরে চলে গেল। বাড়িতে পরিস্থিতি আরও খারাপ হল। কুণালের মা রোজ খোঁটা দিতে লাগলেন, মেয়ে জন্ম দিয়েছ, এখন একে নিজেই পালো। বাচ্চার যত্ন মীরা রাখত, কিন্তু মীরার যত্ন কেউ রাখত না। তার স্বাস্থ্য খারাপ হতে শুরু করেছিল। 2 বছর কেটে গিয়েছিল, কিন্তু না কুণাল না তার মা কেউ বাচ্চাটিকে নিজেদের হাতে তুলে নেয়নি। হ্যাঁ, মীরার শ্বশুরজি বাচ্চাটিকে দেখে খুব খুশি হতেন এবং মীরাকে দেখলেই তার মন গ্লানিতে ভরে উঠত, কিন্তু তিনি তার পুত্রবধূর জন্য কিছু করতে পারতেন না। এভাবেই সময় কাটতে লাগল।
মেয়ে এখন 3 বছরের হয়ে গিয়েছিল। মীরার জীবন একইভাবে চলছিল, সারাদিন কাজ, রাতে মারপিট, রোজকার অপমান। কিন্তু একদিন সে আবার জানতে পারল যে সে গর্ভবতী। কুণাল জোর করে সোনোগ্রাফি করালো তো ডাক্তার জানালেন ছেলে। প্রথমবার সে বাড়িতে খুশির পরিবেশ দেখতে পেল। কুণালের মায়ের চোখ উজ্জ্বল হয়ে উঠল। ছেলে, অবশেষে ঘরের প্রদীপ আসবে। কুণাল মিষ্টির প্যাকেট আনালো এবং প্রতিবেশীদের মধ্যে বিতরণ করল। শাশুড়ি মীরাকেও ভালো খেতে দিলেন। মীরা ভাবল হয়তো এবার এই বাড়িতে সেও একটু সম্মান পাবে। 9 মাস পর যখন ছেলে জন্ম নিল, বাড়িতে উৎসবের পরিবেশ ছিল। এবার কুণাল নিজে হাসপাতালে এলো। সে ছেলেকে কোলে তুলল এবং আনন্দে মেতে উঠল। শাশুড়ি মীরাকে জড়িয়ে ধরলেন। কয়েক মাস পর্যন্ত বাড়িতে সত্যিই সব ঠিকঠাক চলল। কিন্তু এই সুখ বেশিদিন স্থায়ী হল না। 6 মাস পর আবার সেই একই জিনিস শুরু হলো। কুণালের মা আবার খোঁচা দিতে শুরু করলেন। ছেলে তো জন্মালো, কিন্তু তোমার বাবা এর জন্য কি দিল? না কোনো উপহার, না কোনো টাকা, কিছুই পেলাম না আমরা। মীরার বাবা এখন খুব বুড়ো এবং অসুস্থ হয়ে পড়েছিলেন। তার সামান্য পেনশনেই সংসার চলছিল। মীরা তার কাছে 8 টাকার কথা কিভাবে বলতো, কিন্তু বাড়িতে দাবি থামার নাম নিচ্ছিল না। কুণালের আচরণও আবার পাল্টাতে লাগল। সে আবার গভীর রাতে মদ খেয়ে ফিরতে লাগল। ছেলেকে তো ভালোবাসত, কিন্তু মেয়েকে একবারও দেখত না। একবার যখন 3 বছরের মেয়েটি তার কাছে খেলতে গেল, সে তাকে ধাক্কা মেরে দিল। সরে যায় এখান থেকে, মেয়ের মুখ দেখতেও চাই না। মীরার হৃদয় ভেঙে গেল। তার নিষ্পাপ মেয়ে কাঁদতে কাঁদতে তার কাছে এলো। মাম্মা, বাবা আমাকে ভালোবাসে না কেন? মীরার কাছে কোনো জবাব ছিল না। সে শুধু তার মেয়েকে বুকে জড়িয়ে ধরতে পারত। এক সন্ধ্যায় কুণাল প্রচণ্ড নেশায় বাড়ি এলো। সে ছেলেকে কোলে তুলে বলল, দেখ, এটা আমার ছেলে, একে আমি রাজাদের মতো করে পালব। তারপর সে মেয়ের দিকে ইশারা করে মীরাকে বলল, কিন্তু ওই মেয়েটাকে তার বাপের কাছে পাঠিয়ে দাও, এখানে তাকে পালার টাকা নেই। মীরার লোম খাড়া হয়ে গেল। না, দুজনই আমার সন্তান, আমি আমার মেয়েকে কোথাও পাঠাবো না। কি বললে তুমি? কুণালের চোখ লাল হয়ে গেল। তুমি আমার সাথে তর্ক করবে? সেই রাত যা হলো তা মীরা জীবনেও ভুলতে পারবে না। কুণাল তাকে এত মারল যে সে জ্ঞান হারালো। তার চিৎকার পুরো বাড়িতে প্রতিধ্বনিত হল, কিন্তু কেউ সাহায্য করল না। পাড়ার সুধা আন্টি এবং তার ছেলে চিৎকারের শব্দ শুনলেন এবং দরজা ধাক্কা দিলেন। যখন কোনো উত্তর পেল না, তারা পুলিশকে ফোন করলেন। পুলিশ এলো তো কুণালের মা দরজা খুললেন। কিছু হয়নি সাহেব, শুধু স্বামী স্ত্রীর ছোটখাটো ঝগড়া, আপনারা চিন্তা করবেন না, এবং তাদের হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে ব্যাপারটা শান্ত করিয়ে দিলেন। আজ আদালতে তার পুরো গল্প বলতে বলতে মীরার চোখ থেকে জল ঝরতে লাগল। জজ সাহেব, যখন এই অত্যাচার সহ্য করতে করতে আমি পুরোপুরি ভেঙে পড়লাম, তখন গিয়ে আমি আইনের পথ বেছে নিলাম। তারপর কুণালের উকিল অরবিন্দ মালহোত্রার পালা এলো। মালহোত্রা তার চালাকি, ধূর্ততা এবং কেসকে 180 ডিগ্রিতে ঘুরিয়ে দেওয়ার ক্ষমতার জন্য পুরো শহরে কুখ্যাত ছিল। সে উঠে দাঁড়াল। আমি আমার যোগ্য বন্ধু এবং তার মক্কেলের গল্প বলার ক্ষমতার আন্তরিকভাবে প্রশংসা করি। তিনি একটি খুব আকর্ষণীয়, মুখরোচক কিন্তু সম্পূর্ণরূপে কাল্পনিক গল্প বুনেছেন। এমন গল্প প্রায়শই সন্ধ্যার টিভি সিরিয়ালে দেখতে পাওয়া যায়। তারপর সে নিজের পক্ষ রাখতে শুরু করল এবং যা বলল তা শুনে মীরার শ্বাস বন্ধ হয়ে গেল। জজ সাহেব, মীরাজি ডিভোর্স এবং খোরপোশের দাবি করেছেন, কিন্তু আমি একটি বিষয় সম্পূর্ণরূপে পরিষ্কার করে দিতে চাই যে মিস্টার কুণাল না তো তাকে ডিভোর্স দেবেন আর না কোনো খোরপোশ। জজ এর কারণ জানতে চাইলে কুণালের উকিল বলল, জজ সাহেব, আমার মক্কেল নিজের স্ত্রী ও সন্তানদের খুব ভালোবাসেন। উকিল বলল, তিনি তো ঘর ভাঙা থেকে বাঁচাতে চান। মীরাজি কারো প্ররোচনায় এসে গেছেন। আমার মক্কেল না তো ডিভোর্স দিতে চান আর না কোনো খোরপোশ। ভালা কেউ নিজের পরিবারকে কেন খোরপোশ দেবে? তিনি তো তাদের নিজের সাথে নিজের বাড়িতে রাখতে চান। জজ সাহেব, আমার মক্কেল শ্রী কুণাল কুমার একজন সহজ সরল, ঈশ্বরকে ভয় করেন এবং নিজের পরিবারকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন এমন একজন মানুষ। মালহোত্রা কুণালের দিকে ইশারা করল, যে এখন কাঠগড়ায় দাঁড়িয়েছিল এবং তার চোখ থেকে গঙ্গা যমুনা বইছিল, অস্ত্র ঝরছিল। এবার কুণালের পালা ছিল। জজ সাহেব, আমি মীরার কাছে ক্ষমা চাইছি। যদি আমার কোনো ভুল হয়ে থাকে তবে আমি তা শুধরে নিতে চাই, কিন্তু আমি আমার বাচ্চাদের থেকে দূরে থাকতে পারব না। আমি মীরাকে ছাড়া বাঁচতে পারব না। কোর্টে বসে থাকা লোকেরা ফিসফিস করতে লাগল। মীরা অবাক হয়ে দাঁড়িয়েছিল। সেই মানুষটি যে তাকে পশুর মতো মারত, আজ সবার সামনে একজন দেবতা সাজছিল। তারপর মালহোত্রা বলল, সত্যিটা হলো জজ সাহেব, মীরাজি নিজেই একজন অত্যন্ত ঝগড়াটে এবং অস্থির স্বভাবের মহিলা।
সে আমার মক্কেলের ওপর চাপ সৃষ্টি করত যে তার বুড়ো ও অসুস্থ বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে একটি বিলাসবহুল ফ্ল্যাটে আলাদা থাকুক, যাতে সে তার তথাকথিত স্বাধীনতার জীবনযাপন করতে পারে। যখন আমার শ্রবণ কুমারের মতো মক্কেল তার বাবা মাকে ছাড়তে অস্বীকার করলেন, তখন মিরাজি এই মিথ্যা এবং জঘন্য মামলা দায়ের করেছেন, যাতে সে আমার মক্কেলের জীবনভর উপার্জন এবং পৈতৃক সম্পত্তি লুটে নিতে পারে। মীরার মনে হলো যেন কেউ তার কানে গলিত সীসা ঢেলে দিয়েছে। সে ঝগড়াটে, সে টাকা লুটে নিতে চায়। 7 বছর ধরে প্রতিটি শ্বাসের জন্য হাঁপানোর পরে তাকে এই অপবাদ দেওয়া হচ্ছিল। মালহোত্রা থামল না। সে মীরার প্রতিটি প্রমাণকে শকুনের মতো ঝাঁপিয়ে পড়ে ছিন্ন ভিন্ন করতে শুরু করল। তখনই অদিতির উকিল বলল, মিথ্যা, পুরোপুরি মিথ্যা। মীরাজির মেডিকেল রিপোর্ট স্পষ্টভাবে বলছে যে কুনাল কতটা খারাপ মানুষ। তখনই মালহোত্রা কুনালের দিকে তাকাল। মিস্টার কুনাল, আপনি কি কখনো আপনার স্ত্রীর ওপর হাত তুলেছেন? কুনাল কান্নার অভিনয় করে হেঁচকির মধ্যে বলল, কখনো না সাহেব, কখনো না। আমি একজন মহিলার ওপর হাত তোলার কথা ভাবতেও পারি না। হ্যাঁ, আমাদের মধ্যে তর্ক হতো, তবে আমি সব সময় তাকে ভালোবাসা দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। তাহলে এই আঘাতের চিহ্নগুলো কিসের? সাহেব, এই আঘাতগুলো তো সিঁড়ি থেকে পড়ে গিয়ে এসেছিল ওর। এটাও হতে পারে যে আদালতে নিজের পক্ষকে শক্তিশালী করার জন্য কিছু আঘাত ইচ্ছা করে ও নিজেই নিজের ওপর করেছে। নিজেকে সঠিক প্রমাণ করার জন্য এই মহিলা যে কোনো সীমা অতিক্রম করতে পারে। মিথ্যা, নির্লজ্জ, মিথ্যুক কোথাকার! মীরা নিজের জায়গায় দাঁড়িয়ে চিৎকার করে উঠল। তার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল। এ আমাকে মেরেছে, পশুর মতো মেরেছে। অর্ডার, অর্ডার! জাজ হাতুড়ি পেটালেন। আপনি বসে যান। মীরার পুরো শরীর অপমান এবং ক্রোধের আগুনে জ্বলছিল। কোর্টরুমে বসে থাকা লোকেরা এখন তার দিকে সন্দেহ এবং ঘৃণার দৃষ্টিতে দেখছিল। কুনালের নাটক কাজ করছিল। মামলা চলতে থাকল। প্রতিটি তারিখের সাথে মীরার সাহস জবাব দিচ্ছিল। অদিতি জানত যে তার একটি শক্তিশালী বাইরের সাক্ষীর প্রয়োজন, যার কথা মালহোত্রা সহজে মিথ্যা প্রমাণ করতে না পারে। সে মীরাকে জিজ্ঞেস করল, মীরা, তোমার প্রতিবেশী সুধা আন্টি, তিনি কি সাক্ষ্য দেবেন? তুমি বলেছিলে যে তিনি প্রায়শই তোমার চিৎকার শুনতে পেতেন এবং ফোন করে তোমার খোঁজখবরও নিতেন। মীরা বলল, সুধা আন্টি খুব ভালো, তিনি আমাদের অবশ্যই সমর্থন করবেন। সেই সন্ধ্যায় অদিতি সুধাজির বাড়িতে পৌঁছাল। নমস্কার সুধাজি, আমি মীরার উকিল অদিতি মেহতা। অদিতি নিজের পরিচয় দিল এবং বলল, সুধাজি, আপনিও একজন মহিলা, একজন মা। মীরা যা সহ্য করেছেন তা কারোই সহ্য করা উচিত নয়। আপনি কি আদালতে কুনালের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন? আপনার একটি সাক্ষ্য একজন মহিলাকে ন্যায় বিচার দিতে পারে, তাকে একটি নতুন জীবন দিতে পারে। তখন সুধা বলল, দেখুন ম্যাডাম, কুনাল বড় বাড়ির ছেলে, তার ওপর পর্যন্ত পৌঁছাছে। আমরা কেন তার ঝামেলায় জড়াব? আমার একটিমাত্র ছেলে চাকরি করে, কাল যদি তার কিছু হয়ে যায় তো? আপনি শুধু সত্যিটা বলুন সুধাজি। আদালতে সত্যি কথা বললে কেউ ক্ষতি করতে পারে না, আইন আপনাকে সুরক্ষা দেবে। অদিতি তাকে সান্ত্বনা দিল। ভাবুন, যদি আপনার মেয়ের সাথে এমন হতো আর তার প্রতিবেশী সত্যিটা জেনেও ভয়ে চুপ থাকত, তবে আপনার কেমন লাগত? এই কথা শুনে সুধা কেঁদে ফেলল। বেটি, আমি নিজের কানে ওই মেয়েটির চিৎকার শুনেছি, যা মাঝরাতে ওই বাড়ি থেকে আসত। আমি নিজের চোখে তার মুখের ওপর পড়া নীল দাগ দেখেছি। একবার তো বেচারি আমার কাছে বরফ চেয়েছিল, কারণ তার হাতে গরম চিমটা দিয়ে ছ্যাঁকা দেওয়া হয়েছিল। আমি আর চুপ থাকব না, আমি সাক্ষ্য দেব, আমি আদালতে সত্যিটা বলবো। অদিতি আশার এক ঝলক দেখতে পেল। সে সুধাকে ধন্যবাদ জানাল এবং পরের শুনানির জন্য প্রস্তুত হল। শুনানির দিন। অদিতি আত্মবিশ্বাসের সাথে সুধা শর্মাকে সাক্ষী হিসেবে ডাকল। মীরার হৃৎস্পন্দন দ্রুত ছিল। সুধা কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁপছিল। তার চোখ বারবার কুনাল এবং তার উকিল মালহোত্রার দিকে যাচ্ছিল। মিসেস শর্মা, অদিতি শুরু করল, আপনি কি মীরা এবং কুনালকে চেনেন? জি, তারা আমার প্রতিবেশী। আপনি কি কখনো তাদের বাড়ি থেকে লড়াই, ঝগড়া বা চিৎকারের আওয়াজ শুনেছেন? সুধা এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল। তার সেই রাতের কথা মনে পড়ল, যখন মীরার চিৎকার শুনে সে নিজের বাড়ি থেকে ছুটে গিয়েছিল। তার মীরার সেই ফোলা মুখের কথা মনে পড়ল। তারপর সে চোখ খুলল এবং মালহোত্রার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকানো চোখ দেখল। মালহোত্রার চোখে ছিল একটি হুমকি, একটি শীতল সতর্কবাণী। সে নিজের স্বামীর দিকে তাকাল, যে দর্শক গ্যালারিতে বসেছিল, এবং না সূচক মাথা নাড়ল। সুধার কণ্ঠস্বর পাল্টে গেল। সে বলল, না, আমি কখনো কোনো চিৎকার শুনিনি। হ্যাঁ, কখনো কখনো উঁচু স্বরে স্বামী স্ত্রীর মধ্যে কথা হতো, যেমনটা প্রত্যেক ঘরে হয়, এর বেশি কিছু না। অদিতি স্তম্ভিত হয়ে গেল। তার নিজের কানকে বিশ্বাস হল না। মিস শর্মা, আপনি কি হুঁশে আছেন? আপনি আমাকে বলেছিলেন যে আপনি চিৎকার শুনেছেন, আপনি আঘাতের চিহ্ন দেখেছেন। আমি এমন কিছু বলিনি।
সুধা চোখ এড়িয়ে বলল, যেন সে মেঝেতে কোনো ফাটল খুঁজছিল যেখানে সে লুকিয়ে যেতে পারে। মিরাজের বাড়িয়ে বলার অভ্যাস আছে। এটা বিশ্বাসঘাতকতা ছিল। মীরা হতবাক হয়ে দাঁড়িয়েছিল। যে মহিলাকে সে তার শুভাকাঙ্ক্ষী মনে করত, সে এমন সময়ে তার সাথে দেবে না তা সে কখনো ভাবেনি। মীরা দমবন্ধ হয়ে আসতে লাগল। অদিতি মালহোত্রার মুখে একটি ধূর্ত বিজয়ের হাসি দেখল এবং এক ঝলকে সব বুঝতে পারল। এই মহিলা বিক্রি হয়ে গিয়েছে, তার বিবেক কেনা হয়ে গিয়েছিল। আসলে যখন মালহোত্রা জানতে পারল যে অদিতি সুধার বাড়িতে গিয়েছিল, তখন তার একজন লোক শর্মাজির বাড়িতে গিয়ে তাকে একটি খাম দিয়েছিল যাতে 5 লাখ টাকা ছিল এবং সাথে হুমকিও যে যদি তিনি মুখ খোলেন তবে সে তাদের কাউকে ছাড়বে না। মীরা পুরোপুরি ভেঙে পড়েছিল। প্রতিবেশীও বিক্রি হয়ে গেল। এখন কেউ নেই, কেউ না। সেদিন আদালত থেকে ফেরার পথে মীরা চুপচাপ ছিল। পরের শুনানির দিন মীরার জীবনের সবচেয়ে কঠিন দিন হতে যাচ্ছিল। মালহোত্রা, যিনি এতদিন রক্ষণাত্মক খেলছিলেন, এখন আক্রমণাত্মক হয়ে উঠলেন। সে জানত যে মীরার কাছে এখন কোনো বাইরের সাক্ষী নেই। এখন সে মীরার আত্মাকে আক্রমণ করতে যাচ্ছিল। জজ সাহেব, এই পুরো মামলার মূল কারণ মীরাজির চরিত্র। সে তার কণ্ঠস্বরকে আরও নাটকীয় করে বলল, আমার মক্কেল কুনাল, যিনি দিন-রাত পরিশ্রম করে তার পরিবারের জন্য রোজগার করতেন, যখন তিনি বাড়ি ফিরতেন তখন তার স্ত্রী তার জন্য অপেক্ষা করতেন না। সে তো অন্য কারো সাথে ব্যস্ত থাকত। অবজেকশন ইউর অনার। অদিতি লাফিয়ে উঠে দাঁড়াল। এরা ভিত্তিহীন অভিযোগ করছে। আমি এটা প্রমাণ করব জজ সাহেব, মালহোত্রা আত্মবিশ্বাসের সাথে বলল। তারপর সে কুনালের দিকে ঘুরল, যে কাঠকড়ায় একজন অসহায় স্বামীর মতো দাঁড়িয়েছিল। কুনালজি, এটা কি সত্যি যে আপনি বহুবার আপনার স্ত্রীকে বাড়ির কোনো কোণে বা বারান্দায় মাঝরাতে কোনো পরপুরুষের সাথে ফিসফিস করে কথা বলতে শুনেছেন? কুনাল নিজের চোখে জল ভরে বলল, জি সাহেব, এটা সত্যি। বহুবার আমি তাকে রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে হেসে হেসে কথা বলতে শুনেছি। যখন আমি জিজ্ঞাসা করতাম যে কার সাথে কথা হচ্ছে, তখন সে হয় ফোন কেটে দিত অথবা অজুহাত দিত যে তার কোনো বান্ধবীর সাথে কথা বলছে। কোন বান্ধবী রাত 2টোর সময় কথা বলে? জাজ সাহেব, এই মহিলা এই বিয়ে থেকে বের হতে চাইছিল, কিন্তু খালি হাতে নয়। তার আমার মক্কেলের টাকা চাইছিল, বাড়ি চাইছিল, যাতে সে নিজের স্বাধীন জীবনযাপন করতে পারে অন্য কারো সাথে। এবং এর জন্য সে নিজের স্বামীর ওপর মিথ্যা অভিযোগ এনেছে, নিজেকে আঘাত করেছে এবং আজ আদালতে দেবী সেজে দাঁড়িয়ে আছে। মহিলা স্ত্রী হওয়ার যোগ্য নয়, মা হওয়ার যোগ্য নয়। এত কিছুর পরেও আমার মক্কেল দেখুন কত বড় মনের মানুষ। সে আজও এই মহিলাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিতে প্রস্তুত, শুধু নিজের সন্তানদের ভবিষ্যতের জন্য। সে নিজের সংসার বাঁচাতে চায়। না, এটা মিথ্যা, মীরা চিৎকার করল। তখন অদিতিও বলল, এই কথার আপনার কাছে কি প্রমাণ আছে? তখনই দর্শকদের সারিতে বসা সুধাজিকে ডাকা হল। সেই সুধা, যে মীরার প্রতিবেশী ছিল। সুধা সাক্ষ্য দিল যে মীরার চরিত্র ঠিক ছিল না। সেও বহুবার মীরাকে অন্য কারো সাথে ঘোরাফেরা করতে দেখেছে। এবার মীরা বুড়িভাবে ভেঙে পড়েছিল। সে চিৎকার করছিল, আমি নির্দোষ। কিন্তু আদালত তো শুধু প্রমাণের ওপর বিশ্বাস করে। পরের শুনানিতে মালহোত্রা তার কৌশলে সবচেয়ে জঘন্য চাল খেলল। সে বাচ্চাদের অস্ত্র বানাল। সে আদালতে আবেদন করল যে কুনাল তার সন্তানদের খুব ভালোবাসে এবং তাদের থেকে দূরে থাকায় সে হতাশায় ভুগছে। শুনানির সেই দিনটি মীরার জীবনে সবচেয়ে কঠিন দিন ছিল। সে তার 5 বছরের মেয়ে রিয়া এবং 3 বছরের ছেলে অর্জুনকে নিয়ে আদালতে এসেছিল। শিশুরা সেই অদ্ভুত এবং ভয়ানক পরিবেশে বুড়িভাবে ঘাবড়ে গিয়েছিল। রিয়ার সেই রাতের কথা মনে ছিল যখন বাবা মাকে ধাক্কা দিয়েছিল এবং মায়ের মাথা দেওয়ালে ধাক্কা খেয়েছিল। তার মায়ের কপাল থেকে রক্ত ঝরা এবং বাবার সেই ভয়ঙ্কর লাল চোখ মনে ছিল। যেই কুনাল বাচ্চাদের দেখল, সে একজন পাকা অভিনেতার মতো তাদের দিকে দৌড়ে গেল। রিয়া, অর্জুন, আমার বাচ্চারা, বাবা এসে গেছে। সে রিয়াকে কোলে তোলার জন্য হাত বাড়াল, কিন্তু রিয়া তাকে নিজের দিকে আসতে দেখে শিউরে উঠল। তার গলা থেকে একটা চিৎকার বেরিয়ে এলো এবং সে দৌড়ে মীরার শাড়ির পেছনে লুকিয়ে গেল। না, দূরে থাকো, মাম্মা বাঁচাও। সে থরথর করে কাঁপছিল। বোনকে ভয় পেতে দেখে ছোট অর্জুনও জোরে জোরে কাঁদতে লাগল এবং মীরার পায়ে জড়িয়ে ধরল। উকিল মালহোত্রা এই সুযোগেরই অপেক্ষায় ছিল। কুনাল আর কিছু না দেখে ভরা আদালতে হাঁটু গেড়ে বসে কান্নাল অভিনয় শুরু করে দিল। সে বুক চাপড়ে এমনভাবে কাঁদতে লাগল যেন তার কলিজা ফেটে যাচ্ছে। কোর্টে উপস্থিত মহিলাদের হৃদয় গলে গেল। জাজ সাহেব, দেখছেন আপনি, আমার নিজের সন্তানরা আমাকে দেখে ভয় পাচ্ছে। আমি এদের চোখের উপর বসিয়ে রেখেছিলাম, আর আজ এরা আমাকে চিনতেও পারছে না। এই মহিলা আমার বিরুদ্ধে এদের ব্রেইন ওয়াশ করে দিয়েছে। তারপর সে পকেট থেকে চকলেট বের করল, যেন এটি কোনো শেষ চাল। রিয়া বেটা, এই দেখো, বাবা তোমাদের জন্য কি এনেছে। প্লিজ বেটা, একবার বাবার কাছে এসো। কিন্তু রিয়া নড়ল না। সে তার মায়ের আড়ালে গুটিসুটি মেরে রইল। তার চোখের ভয় বলে দিচ্ছিল যে সত্যিটা কি। মালহোত্রা নিজের আসন থেকে লাফে উঠল। ইয়র অনার,
এটা প্যারেন্টাল এলিয়েনেশনের সবচেয়ে বড় প্রমাণ। একজন মা নিজের অহংকারের জন্য শিশুদের মনে বাবার জন্য বিষ ঢালছে। এমন মহিলাকে কাস্টাডি দেওয়া বাচ্চাদের ভবিষ্যতের সাথে খেলা করার শামিল। আদালতের পরিবেশ কুণালের পক্ষে ঝুঁকতে শুরু করেছিল। জজ সাহেবের চোখেও মীরার জন্য প্রশ্ন তৈরি হয়েছিল। কিন্তু মালহোত্রার আসল যুদ্ধ এখনও বাকি ছিল। সে তার কণ্ঠে নাটকীয়তা এনে বলল, জজ সাহেব, আমার মক্কেল এত উদার যে সে আজও তার স্ত্রী এবং সন্তানদের গ্রহণ করতে প্রস্তুত। সে এই পরিবারকে ভাঙতে দিতে চায় না। তারপর সে মীরার দিকে ঘুরল। মীরাজি, জেদ ছাড়ুন, কুণাল এখনও আপনার জন্য অপেক্ষা করছে, বাড়ি চলুন। মীরার উকিল অদিতি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াল। অসম্ভব, আমার মক্কেল সেই নরকে ফিরে যাবেন না। আমাদের ডিভোর্স চাই এবং আইনত খোরপোশো। মালহোত্রা একটি ধূর্ত হাসি হাসল এবং জজের দিকে তাকাল। দেখলেন জজ সাহেব, অবশেষে আসল সত্যিটা বেরিয়ে এলো। এদের নিজের পরিবার নয়, শুধু টাকা চাই। কিন্তু আমি পরিষ্কার করে দিই, কুণালজি এদের ফিরিয়ে নিয়ে যেতে প্রস্তুত, কিন্তু না তো ডিভোর্স হবে আর না 1 পয়সা ক্ষতিপূরণ মিলবে। যদি ফিরতে হয় তবে সেই ঘরে স্ত্রী হয়ে থাকুন, নয়তো রাস্তা মাপুন। এইটা বাক্য ছিল না, একটি ঘোষণা ছিল, একটি খোলা চ্যালেঞ্জ, একজন স্বামীর নিজের সম্পত্তির ওপর অধিকার জাহির করার ঘোষণা। মীরা এখন শূন্য হয়ে গিয়েছিল। তার মনে হল সে এই যুদ্ধে হেরে গেছে। সেই সন্ধ্যায় অদিতির অফিসে এক ভয়ঙ্কর নীরবতা ছিল। মীরা একটি খালি দেওয়ালের দিকে তাকিয়েছিল। অদিতি, আমি মামলা ফিরিয়ে নিতে চাই। অদিতি চমকে গেল। কি মীরা, তুমি হুঁশে আছো? এতদূর এসে কি লাভ? অদিতির চোখে মীরার জন্য এক ভয়ঙ্কর শূন্যতা ছিল। সব বিক্রি হয়ে গেছে, আইন, প্রতিবেশী, সত্যি, সবকিছু। আমি আমার সম্মানকে আর নিলামে তুলতে চাই না। আমি হেরে গেলাম। অদিতি মীরার কাঁধ ঝাঁকালো। না, তুমি হারোনি মীরা। যতক্ষণ আমি বেঁচে আছি তুমি হারতে পারো না। একটি পথ এখনও বাকি আছে, একটি শেষ চাল। তার চোখে একটি ঝলক ছিল। কাল আদালতে এমন একটি ঝড় আসবে যা এই মিথ্যার পুরো সাম্রাজ্যকে উড়িয়ে নিয়ে যাবে। শুনানির শেষ দিন। আদালতের ঘর লোকে লোকারণ্য ছিল। আজ শেষ জেরা হবার কথা ছিল এবং পূর্ণ আশা ছিল যে রায় কুণালের পক্ষেই যাবে। মালহোত্রা তার শেষ যুক্তিগুলো পেশ করল। যখন সে বসল, জজ অদিতির দিকে তাকালেন। মিস মেহতা, আপনি কি কিছু বলতে চান? অদিতি নিজের জায়গায় উঠে দাঁড়াল। জি ইয়র অনার। তার কণ্ঠস্বর শান্ত কিন্তু শক্তিশালী ছিল। শেষ যুক্তি দেওয়ার আগে আমি একজন গুরুত্বপূর্ণ সাক্ষীকে ডাকতে চাইব। এরপর আর কোনো সন্দেহ বাকি থাকবে না। কোর্টে ফিসফিসানি শুরু হয়ে গেল। মালহোত্রা অবাক হয়ে অদিতির দিকে তাকাল। অনুমতি আছে? জজ বললেন। অদিতি দরজার দিকে তাকাল এবং কোর্টের একজন কর্মচারীকে ইশারা করল। আমি সাক্ষী হিসেবে ডাকতে চাই শ্রী রামনাথজিকে। এই নাম শুনেই কোর্টরুমে যেন এক ভূমিকম্প এল। কুণাল নিজের চেয়ার থেকে প্রায় লাফিয়ে উঠল। কি? বাবা, এসব কি বাজে কথা? তার মা কমলার মুখ সাদা হয়ে গেল। মালহোত্রার আত্মবিশ্বাসী মুখ প্রথমবার ঘাবড়ে গিয়ে ফ্যাকাশে হয়ে গেল। ইয়র অনার, এটা কি তামাশা? সাক্ষী পক্ষাঘাতগ্রস্ত রোগী, তিনি কথাও বলতে পারেন না, তার মানসিক অবস্থাও ঠিক নেই। ইয়র অনার, অদিতি বলল, আমার সাক্ষীর মানসিক অবস্থা একেবারে ঠিক আছে, যার ডাক্তারি রিপোর্ট আমার কাছে আছে। আর কথা বলার বিষয়ে বলতে গেলে সত্যিটা প্রকাশ করার জন্য শুধু জিভের নয়, সাহসের প্রয়োজন হয়। জজ কিছুক্ষণ ভাবলেন। সাক্ষীকে পেশ করা হোক। এবং তারপর একজন ওয়ার্ড বয় একটি হুইল চেয়ার ধীরে ধীরে ভেতরে ঠেলে আনছিল। সেই হুইল চেয়ারে একজন বুড়ো, দুর্বল, ঝুঁকে থাকা শরীর বসেছিল। শ্রী রামনাথজি। তার চোখ কোটরাগত ছিল, কিন্তু সেই চোখে আজ এক অদ্ভুত আগুন ছিল। কুণাল তাকে দেখে হতবাক হয়ে গেল। তার নিজের বাবা তার ধ্বংসের সাক্ষাৎ প্রমাণ হয়ে তার সামনে দাঁড়িয়েছিল। হুইলচেয়ারটিকে কাঠগড়ার কাছে আনা হল। অদিতু কোর্টের কর্মচারীকে একটি বড় সাদা বোর্ড এবং একটি মার্কার পেন আনার ইশারা করল। ইয়র অনার, আমার সাক্ষী লিখে নিজের বক্তব্য জানাবেন। এই দৃশ্য কেউ আগে কখনো দেখেনি। অদিতি রামনাথজিকে জিজ্ঞেস করল, রামনাথজি, আপনি আপনার ছেলে কুণাবের আচরণ আপনার পুত্রবধূর সাথে কেমন দেখতেন? রামনাথজি তার কাঁপতে থাকা হাত তুললেন। তিনি মার্কার ধরার চেষ্টা করলেন, কিন্তু তা হাত থেকে পড়ে গেল। অনেক চেষ্টার পর তিনি মার্কার ধরলেন। তিনি বোর্ডের উপর লিখতে শুরু করলেন। প্রতিটি অক্ষর বানাতে তার পুরো আত্মার শক্তি লাগছিল। তিনি লিখলেন, চা, গরম চা দিয়ে হাত জ্বালিয়েছে। বৌমা খুব ভালো, দেবী। কুণাল খুব মেরেছে। আমার বৌমা নরক ভোগ করছে। প্রতিটি শব্দের সাথে কুণালের মুখ আরও সাদা হয়ে যাচ্ছিল। এবং তারপর সেই মুহূর্তটি এলো যা ইতিহাস সৃষ্টি করল। অদিতি তার শেষ প্রশ্ন জিজ্ঞেস করল, রামনাথজি, আপনি আপনার ছেলে কুণালকে শুধু একটি শব্দে কি বলবেন? রামনাথজি চোখ বন্ধ করলেন। তার চোখের কোণ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে তার ভাঁজ পড়া গালে ছড়িয়ে গেল।
তিনি তার অবশিষ্ট সব শক্তি একত্রিত করলেন। তার রক্তশূন্য হাতে মার্কারকে এমন জোরে ধরলেন যে তার শিরাগুলো ফুলে উঠল। তিনি লিখলেন, রাক্ষস। শব্দটি শেষ হতেই মার্কার তার হাত থেকে ছুটে মেঝেতে পড়ে গেল। কোর্টরুমে এক ভয়ঙ্কর মৃত্যুর মতো নীরবতা নেমে এল। কিন্তু গল্পটি এখনও শেষ হয়নি। দর্শক গ্যালারিতে বসা সুধা শর্মা, সেই প্রতিবেশী যে বিক্রি হয়ে গিয়েছিল, এই সব দেখছিল। একজন পক্ষাঘাতগ্রস্ত মৃত্যুপথযাত্রী মানুষকে নিজের সন্তানের বিরুদ্ধে সত্যের জন্য লড়তে দেখে তার বিবেক, যা ঘুমিয়ে পড়েছিল, জেগে উঠল। সে নিজের জায়গায় দাঁড়িয়ে চিৎকার করে উঠল, আমি মিথ্যে বলেছিলাম, জজ সাহেব, আমি মিথ্যে বলেছিলাম। কোর্টে হুলস্থুল পড়ে গেল। সুধা কাঁদতে কাঁদতে কাঠগড়ার দিকে ছুটল। জজ সাহেব, মালহোত্রা সাহেবের লোক আমাকে 5 লক্ষ টাকা দিয়েছিল এবং আমার ছেলের চাকরি কেড়ে নেওয়ার হুমকি দিয়েছিল। মীরা যা কিছু বলেছে সব সত্যি। আমি নিজের চোখে কুণালকে তাকে মারতে দেখেছি। আমি নিজের কানে তার চিৎকার শুনেছি। মীরা সীতা মাতার মতো পবিত্র। আমাকে ক্ষমা করে দাও মীরা, আমাকে ক্ষমা করে দাও। এটা মামলার শেষ ছিল। একসাথে দুটি সাক্ষ্য, একটি নীরব এবং একটি মুখর। দুজন মিলে মিথ্যা সাম্রাজ্যকে ধ্বংস করে দিল। রামনাথজি, যিনি অজ্ঞান হয়ে যাচ্ছিলেন, এই সব শুনলেন। তার চোখের কোণ থেকে জল বেরোল এবং তার মুখে এক শান্ত হাসি ছড়িয়ে গেল। এখন সত্যি আর কোনো সন্দেহ বাকি ছিল না। রায় কিছু মিনিটের মধ্যেই এলো। জজ সাহেবের কণ্ঠে এখন কঠোরতা নয়, এক গভীর দুঃখ এবং সম্মান ছিল। শ্রী রামনাথজির বক্তব্য এবং শ্রীমতী সুধা শর্মার সাহসী স্বীকারোক্তির পরে এই আদালতের আর কোনো প্রমাণের প্রয়োজন নেই। কুণাল কুমারকে 7 বছর এবং তার মা কমলা দেবীকে 2 বছর কঠোর কারাদণ্ডের সাজা দেওয়া হচ্ছে। মীরা দেবীকে অবিলম্বে ডিভোর্স দেওয়া হচ্ছে। কুণাল কুমারকে নির্দেশ দেওয়া হচ্ছে যে তিনি স্থায়ী খোরপোশ হিসেবে 25 লক্ষ টাকা এবং 2 সন্তানের ভরণপোষণের জন্য প্রতি মাসে 50,000 টাকা মীরা দেবীকে দেবেন। বাড়ি এবং বাকি সম্পত্তির অর্ধেক অংশ মীরা এবং তার সন্তানদের নামে করা হচ্ছে। রায় শুনে মীরা হাউমাউ করে কেঁদে উঠল। সে জিতে গিয়েছিল, তার সত্যিটা জিতে গিয়েছিল। সে তার পুরনো স্কুলের চাকরিতে আবার যোগ দিয়েছিল এবং তার কঠোর পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে সে এখন স্কুলের ভাইস প্রিন্সিপাল হয়ে উঠেছিল। সে তার শ্বশুর রামনাথজিকে নিজের সাথে নিয়ে এসেছিল। কুণাল এবং তার মায়ের জেলে যাওয়ার পরে সেই বাড়িতে সেই অসহায় বৃদ্ধ মানুষটির যত্ন নেওয়ার কেউ ছিল না। মীরা তার উপর হওয়া প্রতিটি অত্যাচার ভুলে গিয়ে শুধু তার সেই একটি আত্মত্যাগকেই মনে রেখেছিল। সে জানত যে যদি আজ সে স্বাধীনভাবে শ্বাস নিতে পারছে, তবে তা শুধুমাত্র তার শ্বশুরের দেওয়া সাহস এবং তার শেষ সাক্ষ্যের কারণেই। কিন্তু রামনাথজির অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল। মীরা তার পুরো যত্ন রাখত। তাকে নিজের হাতে খাবার খাওয়ানো, তার ওষুধের খেয়াল রাখা, তার পাশে বসে তার সাথে কথা বলা। এক সন্ধ্যায় যখন মীরা স্কুল থেকে ফিরল, সে দেখল যে রামনাথজি তার বিছানায় ঘুমোচ্ছেন। তার মুখ খুব শান্ত ছিল, যেন কোনো গভীর শান্তিতে আছেন। তার দুর্বল হাতের কাছে বালিশের উপর কাগজের একটি ভাঁজ করা পাতা পড়েছিল। মীরা ধীরে ধীরে সেই কাগজটি তুলল। তার উপর কাঁপতে থাকা বাঁকা অক্ষরে কিছু লেখা ছিল। মীরা বুঝতে পারল যে না জানি কত ঘণ্টার পরিশ্রমের পর তিনিই চিঠিটি লিখেছিলেন। মীরা বারান্দায় এসে সেই চিঠি পড়তে লাগল। প্রিয় বেটি মীরা, নিজের চোখের সামনে নিজের মেয়ের ওপর অত্যাচার হতে দেখলাম, আর কিছু করতে পারলাম না। এই নিয়ে আমার সবসময় আফসোস থাকবে, কিন্তু মরার আগে আমি আমার একটি কর্তব্য পূর্ণ করে গেলাম। এর শান্তি আছে। আমার গর্ব হয় যে আমার ঘরে তোমার মতো একজন দেবী এসেছেন। বাস, এখন আমার একটি ইচ্ছা বেটি, যে তুমি তোমার সন্তানদের, বিশেষ করে তোমার মেয়েকে, কখনো এটা শেখাবে না যে নারীকে সহ্য করতে হয়, বরং তাকে এটা শেখাবে যে তাকে সম্মান নিয়ে বাঁচতে হবে এবং প্রয়োজন হলে নিজের অধিকারের জন্য লড়তেও হবে। আমার নাতনি তোমার মতো সাহসী হোক, এটাই চাই। তোমার অসহায় বাবা রামনাথ। মীরার চোখে জল ছিল। সে নিজেকে সামলে কিছুক্ষণ পরে ভেতরে ঘরে গেল। রামনাথজিকে জাগানোর চেষ্টা করল তো দেখল যে তিনি তো তখনও শান্তভাবেই ঘুমোচ্ছেন। সে ধীরে ধীরে তার হাত ধরল, কিন্তু হাত ঠান্ডা ছিল। এক অজানা ভয়ে তার বুক কেঁপে উঠল। সে কাঁপতে থাকা হাত তার নাকের কাছে রাখল। শ্বাস আসছিল না, আর তারপর সে জোরে চিৎকার করে উঠল। সে তার ঠান্ডা হাত ধরে মেঝেতে বসে এমনভাবে কাঁদতে লাগল যেমন কোনো শিশু কাঁদে। রামনাথজি চলে গিয়েছিলেন, কিন্তু যেতে যেতে নিজের মেয়েকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিয়ে গিয়েছিলেন। মীরা কাঁদতে কাঁদতে বলল, আমি আপনার ইচ্ছা অবশ্যই পূর্ণ করব বাবা।
আমার মেয়ে শুধু সাহসী নয়, সময়ের জন্য সাহসিকতার উদাহরণ হবে। তো বন্ধুরা, মীরা যে পদক্ষেপ নিয়েছিল তা কি সঠিক ছিল? নিজের মতামত কমেন্ট করে অবশ্যই জানান। আর এটাও জানান যে আপনারা আমাদের গল্পগুলো ভারতের কোন শহর থেকে শুনছেন। এবং বন্ধুরা, যদি আপনাদের জীবনেও এমন কোনো ঘটনা বা কোনো অভিজ্ঞতা ঘটে থাকে যা আপনারা চান যে আমরা গল্পের আকারে সবার সামনে নিয়ে আসি, তবে আপনারা আমাদের অবশ্যই লিখে পাঠান। আপনারা কমেন্ট করতে পারেন অথবা ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে মেলও করতে পারেন। ধন্যবাদ।